ওকে গাইজ, আমি শোভন আবার চলে এসেছি আমাদের ইকোনমিক সিরিজটা কন্টিনিউ করতে। তো আগের লেকচারে আমরা যেটা কভার করেছিলাম সেটা হচ্ছে ইকোনমিক প্ল্যানিং অফ ইন্ডিয়া। আমরা জাস্ট ইন্ট্রোডাক্টরি পার্টটা দেখেছিলাম যে ইকোনমিক প্ল্যানিং কী, পারপাস কী, কোথা থেকে আমরা ইকোনমিক প্ল্যানিংয়ের কনসেপ্টটা নিয়েছি, ইকোনমিক প্ল্যানিংয়ের যে অবজেক্টিভ সেটা কোথা থেকে ডিরাইভ করা হয় মেনলি। তারপরে আমরা দেখলাম যে কীভাবে আমাদের প্ল্যানিং কমিশনটা তৈরি হলো বিভিন্ন তোমার প্ল্যান বা বিভিন্ন পলিসির মারফত। ওকে, তো আজকের এই ক্লাসটাতে আমরা যেটা কন্টিনিউ করব সেটা হচ্ছে যে আমাদের টোটাল 12টা ইকোনমিক প্ল্যান এসেছিলো, 5 ইয়ার প্ল্যান এসেছিলো। তো সেই 12টা 5 ইয়ার প্ল্যান আমরা কভার করব। তো আজকের লেকচারে আমরা কভার করব 5টা 5 ইয়ার প্ল্যান। দেখছি টাইম লিমিট অনুযায়ী 30 মিনিটের ভেতরে কতটা কভার করা যায়, বাকিটা নেক্সট লেকচারে কভার করা যাবে। ওকে, তো চলো তাহলে শুরু করা যাক। আজকের যেটা সেটা হচ্ছে ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে যে 5 ইয়ার্স প্ল্যান অফ ইন্ডিয়া। আজকের টপিক 5 ইয়ার প্ল্যানস অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। ঠিক আছে, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান 1951 থেকে 1956। ওকে, কারণ 1950-তে আমাদের হচ্ছে এসেছিলো প্ল্যানিং কমিশন। ওকে, 1950-র কত তারিখে এসেছিলো সেটা তোমরা কমেন্ট করে জানিও, আগের লেকচারেই আমরা কভার করেছি। ঠিক আছে, তো ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে চলো দেখি আমরা কী কী করা হয়েছিল। তো এই প্ল্যানটা যেটা, এটা হ্যারোল্ড ডোমার মডেল নামেও পরিচিত। হ্যারোল্ড ডোমার, বাংলাতেও লিখে দিচ্ছি, হ্যারোল্ড ডোমার। হাতের লেখার জন্য আমি ক্ষমা প্রার্থী। হ্যারোল্ড ডোমার মডেল নামে পরিচিত, আমি শুধু জাস্ট হ্যারোল্ড ডোমারই লিখে দিচ্ছি। ঠিক আছে, তারপরে যেটা সেটা হচ্ছে যে তোমার আমাদের অবজেক্টিভ কী ছিল। দেখো, এগুলো তোমরা যদি আপাত দৃষ্টিতে পড়ো তখন তোমাদের মনে হতে পারে যে এগুলো মুখস্থর জিনিস, কীভাবে পড়বো, কিন্তু আমরা যদি একটু বুঝে পড়ার চেষ্টা করি না, তাহলে এই মুখস্থ করার জিনিসটাও না অতটাও হেক্টিক হবে না। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি কী করে। দেখো, অবজেক্টিভ, ঠিক আছে, অবজেক্টিভটা কী ছিল? অবজেক্টিভ ছিল হচ্ছে ইনক্রিজ দ্য ন্যাশনাল ইনকাম, আর আরেকটা কী ছিল? ইনক্রিজ প্রোডাক্টিভিটি। আচ্ছা, ন্যাশনাল ইনকাম লিখে দিই। দেখো, এখানে কেন অবজেক্টিভ এই দুটো নেওয়া হলো, অন্য কিছু নেওয়া হলো না। ঠিক আছে, ফার্স্ট কারণ আমরা কি বলেছি না, 1947-এ আমাদের দেশ স্বাধীন হয়েছে। ঠিক আছে, 200 বছরের ইংরেজ শাসন, তারপরে লুটতরাজ তো চলেই ছিল। তো ওই টাইমটায় ভারতের যে অবস্থা ছিল, তো সেই টাইমে আমাদের বেসিক জিনিসগুলোর হচ্ছে কি, একটা কোনো দেশ যখন দাঁড়াচ্ছে, একটা স্বাধীন দেশ হিসেবে এগিয়ে আসছে, ঠিক আছে, তখন সেই সবসময় কী করবে, তার দারিদ্রতাটাকে ওভারকাম করার চেষ্টা করবে। ঠিক আছে, তো সেটার জন্য আমাদের কি ন্যাশনাল ইনকাম বাড়াতে হবে। এখনকার দিনে মডার্ন ইন্ডিয়াতে হচ্ছে তোমার কিন্তু যদি যেটা তুমি মডার্ন ইন্ডিয়া বলছি, মডার্ন ওয়ার্ল্ডে যদি দেখো, ঠিক আছে, এখন কিন্তু লড়াই কিন্তু ইকোনমির লড়াই। ঠিক আছে, আলটিমেটলি লড়াই কিন্তু ইকোনমিক লড়াইই হচ্ছে। যেদিকেই তোমরা তাকে দেখো না, কিন্তু যুদ্ধ দিয়ে, অস্ত্রশস্ত্র দিয়ে লড়াই হচ্ছে, ঠিক আছে, সেটা দেখতে পাচ্ছি, কিন্তু ইকোনমি দিয়ে যদি কোনো দেশকে যদি উইক করে দেয় কোনো কান্ট্রি, ঠিক আছে, তাহলে ধরে রেখো যে সেই দেশের অবস্থা একবারে ঝরঝরে হয়ে গেল। ঠিক আছে, তো থার্ড ওয়ার্ল্ড ওয়ার যদি লাগে, তো সেটা হচ্ছে, দেখো, যদি কেউ বলে না যে হচ্ছে যারা ঠান্ডা মাথার মানুষ হয় তারা খুব কী বলবো, বেশি উচ্চবাচ্য করে না, কিন্তু সঠিক জায়গায় ঠিক খেলে দিয়ে চলে যায়। তো এই ইকোনমির লড়াইটা হচ্ছে অনেকটা সেই রকম। ঠিক আছে, ঠান্ডা যুদ্ধের মতো। ওকে, তো চলো এবার অবজেক্টিভে আসি। তো অবজেক্টিভ যেটা হচ্ছে, তো ফার্স্ট আমরা দেশ যখন আমাদের 200 বছর জর্জরতা, পরাধীনতা কাটিয়ে জর্জরতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, তখন আমাদের অবভিয়াসলি আমাদের ইকোনমিটাকে স্ট্রং করতে হবে, যাতে আমরা ওই টাইমে বিশ্বে যে হচ্ছে তোমার রেসটা চলছে, ঠিক আছে, মানে কম্পিটিশানটা যেটা চলছে সেইটার সাথে যাতে আমরা ম্যাচ খাওয়াতে পারি, যাতে আমরা পিছিয়ে না পড়ি। ঠিক আছে, বিগত 200 বছরের ইংরেজ শাসনের জন্য আমরা অলরেডি পিছিয়ে পড়েছিলাম অনেকটাই, এখন আমরা সেটাকে মেকআপ করার চেষ্টা করছি। তো এখন তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিও যে হচ্ছে ইন্ডিয়ার ইকোনমি এখন ওয়ার্ল্ডের কততম লার্জেস্ট ইকোনমি। ঠিক আছে,
তো সেই জন্য আমাদের ন্যাশনাল ইনকামের থ্রু দিয়ে আমাদের ইনক্রিজ করার চেষ্টা করা হলো, যাতে টার্গেট করা হলো যাতে আমাদের 5 বছরের ন্যাশনাল ইনকাম কিছুটা আমাদের একটা সার্টেন রেটে হচ্ছে রেঞ্জ অবধি আমরা ইনক্রিজ করতে পারি, ঠিক আছে। তার সাথে কিনা প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, জিনিসপত্র উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে, ঠিক আছে। উৎপাদন ক্ষমতা যদি না বাড়াও তাহলে হচ্ছে কি ইনকাম জেনারেট হবে না, কারণ যেটা উৎপাদন করবে সেটাকে বিক্রি বাট্টা করেই না পয়সা আসবে, রাইট। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে যে ন্যাশনাল ইনকাম যেটা জেনারেট করছে সেটা কিন্তু সিগনিফাই করছে বেসিক্যালি হচ্ছে তোমার ইকোনমিক গ্রোথকে, ঠিক আছে। ইকোনমিক গ্রোথকে সিগনিফাই করছে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল অবজেক্টিভ। এবার ফোকাসটা কী করলো? ফোকাস দেখো, এটা হচ্ছে আমাদের টার্গেট, ন্যাশনাল ইনকাম বাড়াতে হবে, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, ঠিক আছে। এবার এইটা যদি করতে চাই তাহলে আমাদের কিসের উপর জোর দিতে হবে, ঠিক আছে। ফোকাসটা কিসে দিতে হবে? সেটা কী ছিল না, ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে যে এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। এক মিনিট, ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর। অ্যালাইড সেক্টর মানে ধরো ইরিগেশন হয়ে গেল, ঠিক আছে, মানে হচ্ছে সেচ। ওকে, এটা একটা। সেকেন্ড জিনিস হচ্ছে কিনা রুরাল ডেভেলপমেন্ট। আমি আসছি কেন এইগুলোতে আমরা ফোকাস করলাম, ঠিক আছে। এটা তুমি যদি জাস্ট তাদের মুখস্থ করে যাও মুখস্থ হয়ে যাবে, কিন্তু যদি একটু বুঝে পড়ো তাহলে দেখবে জিনিসটা মুখস্থ করারও দরকার পড়ছে না, কমন সেন্স ইউজ করে মনে রাখতে পারবে। রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। আচ্ছা, আর কি করলাম আমরা? আরেকটার উপর জোর দিলাম, সেটা হচ্ছে যে ইমপ্রুভমেন্ট অফ ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন। এটা আমি লিখছি ইমপ্রুভমেন্ট অফ ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, বাট এইটাতে অতটাও জোর দেওয়া হয়েছিল, বাট যতটা জোর আমরা সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিংয়ে দেখতে পাবো ততটা কিন্তু সেই তুলনায় আমরা ফার্স্ট 5 ইয়ারে দেখতে পারি। ফার্স্ট 5 ইয়ারে মূলত এই দুটো জিনিসের উপর প্রচুর জোর দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবার দেখো, ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড এলাইড সেক্টর কেন হলো, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কেন নয়? আমরা সকলেই জানি ভারত হচ্ছে কৃষি প্রধান দেশ, ঠিক আছে, প্রথম থেকে। তো সেই জন্য যেটা আমাদের বেস, ঠিক আছে, সেটাকে আগে আমাদের শক্ত করতে হবে, তাই না? তার উপরে 3 তলা 4 তলা 5 তলা 10 তলা বাড়ি তুলবো, রাইট। তো সেই জন্য আর সেকেন্ড জিনিস হচ্ছে সেটা হচ্ছে খিদের জ্বালা বড় জ্বালা, সে তো সবাই জানি আমরা, ঠিক আছে। তো পেটে খেলে পিঠে সয়, সেটা সবাই শুনেছ। খিদের জ্বালা যদি মেটাতে হয় তাহলে আর সেকেন্ড জিনিস দেখো, এখানে এক ঢিলে 2 পাখি মারা হচ্ছে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আমাদের খাদ্য দরকার, দারিদ্রতা রয়েছে, দুর্ভিক্ষ গেছে, ঠিক আছে, জিনিসপত্র হয়েছে, তো মানুষজনের হচ্ছে কি খাবার দরকার, প্রথম কথা। সেকেন্ড জিনিস যেটা আমার যেটা বেশ, তো সেটাকে নিয়েই না আমার যেটা স্কিল যেটা, ঠিক আছে, তো সেইটার উপর আমাকে বেশ করে এগোতে হবে, রাইট। আমার যদি একটা জিনিসে যদি আমি 1000টা জিনিসে আমার ট্যালেন্ট নাও থাকতে পারে, কিন্তু আমার যদি পার্টিকুলার একটা জিনিসে এক্সপার্ট হই, সেটাকেই আমি ঘষে মেজে চকচকে করতে পারবো, তাই না। সেই রকম বলতে পারো যে তো সেই ক্ষেত্রে ভারতের ক্ষেত্রেও সেটা হয়েছিল যে প্রথম জিনিস তো ছিল একটা খাবারের দরকার ছিল প্রচুর পরিমাণে, কারণ দারিদ্রতা আমাদের ছিল। তো আমাদের ফুড স্টক হচ্ছে বাড়াতে হতো, সেই সঙ্গে হচ্ছে আমাদের কি বেস ছিল আমাদের এগ্রিকালচার, ঠিক আছে, বরাবর। তো সেই জন্য আমাদের ফার্স্ট ফোকাস দেওয়া হলো এগ্রিকালচারের ওপর, ঠিক আছে। তার সাথে কি না এগ্রিকালচারকে যদি ডেভেলপ করতে হয় তার সাথে আমাদের অ্যালাইড সেক্টর, মানে যে জিনিসপত্রগুলো আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলো দরকার কৃষিকাজকে আরও ভালোভাবে করার জন্য, তো সেই সেক্টরগুলোকেও আমাদের ইমপ্রুভ করতে হবে, যেমন হচ্ছে ধরো ইরিগেশন বা সেচ দপ্তর, সেটার উপরেও জোর দেওয়া হলো। সেকেন্ড কি রুরাল ডেভেলপমেন্ট। ভারতের বেশ অধিকাংশ যদি দেখো, এখনও যদি দেখো 70% এরিয়া হচ্ছে তোমার ভিলেজ এরিয়া, ঠিক আছে, গ্রাম শহরের তুলনায়, ঠিক আছে। তো গ্রাম্য জীবন আমাদের আর তখন তো আরও বেশি ছিল, তো গ্রাম্য জীবনকে আমাকে আরও উন্নত করতে হবে, ডেভেলপ করতে হবে। এখানে গ্রাম্য জীবন রুরাল ডেভেলপমেন্ট মানে কিন্তু হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড অফ লিভিং, বেসিক ইনফ্রাস্ট্রাকচার যেগুলো, বেসিক নিডস যেগুলো একটা রুরাল ডেভেলপ মানে মানুষের, গ্রামের মানুষের বেঁচে থাকার জন্য সেই জিনিসপত্রগুলো যাতে মানুষজন পায় সেইটার উপরে জোর দেওয়া হলো, ঠিক আছে। কারণ এগুলো বেসিক জিনিস, ঠিক আছে। আমাকে যখন হচ্ছে আমি যখন কোথাও যাচ্ছি, কোনো জায়গায় ধরো আমাকে যখন পাঠানো হয়েছে সেটাকে ডেভেলপ করতে হবে, তো সেই জায়গাটা ডেভেলপ করতে গেলে আমাকে তার বেস থেকে শুরু করতে হবে, রাইট। দুমদাম করে আমি সেখানে বলে দিতে পারি না যে চলো আজকেই এখানে শহর তুলে দেবো,
সেটা করতে পারি না। সেটা যদি গ্রাম হয়, আগে তাকে গ্রামের পরিবেশটাকে ঠিকঠাক করে আগে তৈরি করতে হবে, তারপরে আমাকে দেখতে হবে যে যে আমার যে ভিলেজ এনভায়রনমেন্ট রয়েছে সেটা কম্প্যাটেবল কি না শহরের এনভায়রনমেন্টে চেঞ্জ হওয়ার জন্য। যদি কম্প্যাটেবল না হয় তাহলে আমি কখনোই ফোর্সফুলি করতে পারবো না। সেটা যদি করতে চাই তাহলে আবার ডিজাস্টার হয়ে যাবে, ঠিক আছে। তো রুরাল ডেভেলপমেন্টের দরকার, তার সাথে কি ট্রান্সপোর্ট কমিউনিকেশানের যোগাযোগ ব্যবস্থা তো সবসময়ই দরকার। জানো, কমিউনিকেশান যদি ভালো হয় তাহলে হচ্ছে সব কিছুই ভালো হবে। যে কোনো জায়গাতেই যখন তোমরা প্রফেশনাল লাইফ বলো, পার্সোনাল লাইফেও দেখো না, ফুল কমিউনিকেশানের জন্য কত কিছু ব্লান্ডার হয়ে যায়, ঠিক আছে। সুতরাং ট্রান্সপোর্ট কমিউনিকেশানটাও আমাদের দরকার ছিল, ঠিক আছে। তাহলে এবার বোঝা গেল যে সব কিছুর জন্য কীভাবে আমাদের ন্যাশনাল ইনকাম প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে পারবো। প্রোডাক্টিভিটি আমরা ইনক্রিজ করতে গেলে আমরা বলেছি যে ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ, সুতরাং আমাদের এগ্রিকালচার যদি আমরা অ্যালাইড ইনফ্রাস্ট্রাকচারে যদি ডেভেলপ করি তাহলে আমাদের কি এগ্রিকালচারাল প্রোডাক্ট বাড়বে, ঠিক আছে। প্রোডাক্টিভিটি বাড়বে, সেখান থেকে প্রোডাক্টিভিটি বাড়লে মানে কি সেগুলো বিক্রি বাট্টা করে মানুষের ইনকাম জেনারেট হবে, ন্যাশনাল ইনকাম দেশের বাড়বে, ঠিক আছে। হাতে ইনকাম আসা মানে কি ইনকাম বাড়বে, আর সেই সাথে যাতে আমাদের এগ্রিকালচারাল সেক্টরে যাতে প্রোডাক্টিভিটি বাড়তে পারে সেই জন্য মানুষ তো সবসময় কাজ করবে না, তাদের রেস্টেরও প্রয়োজন, ঠিক আছে। সেই জন্য তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটাও ঠিকঠাক করতে হবে, সেই জন্য আমাদের রুরাল ডেভেলপমেন্ট করা হলো, ওপর জোর দেওয়া হলো, রাইট। আচ্ছা, এবার দেখো এই রুরাল ডেভেলপমেন্ট ঠিকঠাক করে করতে গেলে এগ্রিকালচারের যে প্রোডাক্টগুলো মানে প্রোডাক্টগুলো সেগুলো ঠিকঠাক মতো জায়গায় পৌঁছতে গেলে কমিউনিকেশানটা ঠিকঠাক হওয়া দরকার। সমস্ত কিছুই এগুলো এক একটা সেক্টর বললাম, ঠিক আছে। আমি যেটা বলছিলাম দেখো, এখানে ধরো আমরা যদি এরকমভাবে বুঝি জিনিসটাকে যে আমাদের টার্গেট কী আছে, ন্যাশনাল ইনকাম হচ্ছে বাড়াতে হবে, রাইট। আরেকটা কি বাড়াতে হবে, আমরা বলছি প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, ঠিক আছে। এই দুটো জিনিস বাড়াতে হবে। তো এই দুটো জিনিসকে বাড়তে গেলে আমাকে কী করতে হচ্ছে, প্রোডাক্টিভিটি যদি বাড়াতে চাই তাহলে আমাকে কী করতে হচ্ছে, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করতে হচ্ছে, ঠিক আছে। অ্যালায়েড সেক্টরের হচ্ছে জোর দিতে হচ্ছে, ডেভেলপমেন্ট করতে হচ্ছে, রাইট। এইটা হচ্ছে যদি আচ্ছা এইটাতে না, এটা এরকম করে না করে এরকমভাবে দেখি, এগ্রি প্লাস অ্যালায়েড সেক্টর, ঠিক আছে। এটার হচ্ছে যদি ডেভেলপমেন্ট করি প্লাস মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকেও যদি আমি একটু জোর দিই, যেটা হচ্ছে আমার রুরাল ডেভেলপমেন্টের ভেতরে পড়ছে, ঠিক আছে। ইনক্রিজ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং, যেটা রুরাল ডেভেলপমেন্টের পড়ছে, এই দুটোর উপরে যদি আমি জোর দিই তাহলে জিনিসটা আমার কী হচ্ছে, প্রোডাক্টিভিটি বাড়ছে, ঠিক আছে। প্রোডাক্টিভিটি বাড়ার মানে হচ্ছে তোমার কি বেচা কেনা ভালো করে হবে, সেটা দিয়ে হচ্ছে ন্যাশনাল ইনকাম বাড়বে, ঠিক আছে, রাইট। এবার দেখো এই দুটো জিনিসকে যদি আমাকে স্যাটিসফাই করতে হয়, ঠিক আছে, এই দুটো জিনিসকে যদি আমাকে স্যাটিসফাই করতে হয় তার জন্য আমাদেরকে কমিউনিকেশন ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে। তো সেটা কমিউনিকেশনটাকে ইমপ্রুভ করতে হবে, রাইট। এবার বোঝা গেল লিঙ্কগুলো কীভাবে কিসের জন্য এই জিনিসটার পার্টিকুলার উপরে ফোকাস করা হয়েছে, ঠিক আছে। তো এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি যাতে তোমাদের এই জিনিসগুলো মোনোটোনাস না লাগে, বোরিং না লাগে, ঠিক আছে। পড়তে ইজি হয়, মনে রাখতে সুবিধা হয় জিনিসপত্রগুলো, কেন ওই পার্টিকুলার এই জিনিসের ওপর ফোকাস করছি, কেন এই অবজেক্টিভটাকে নিচ্ছি আমি, সেই জিনিসটা দেখো। এগুলো জিনিসপত্র যেটা আছে এটা আহামরি কিছু নেই, এটা জাস্ট কমন সেন্স ইউজ করো, নিজেকে ওই জায়গায় দেখো, ফেলো, ওই জায়গায় রেখো, ওই টাইম লাইনে যাও, দিয়ে ভাবার চেষ্টা করো, দেখবে অটোমেটিক অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে নেক্সট জিনিস যেটা আসবে সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টস কয়েকটা আমরা মনে রেখে নেবো, চলো। ইম্পর্টেন্ট ফ্যাক্টসের ভেতরে ফার্স্টে যেটা আসছে সেটা হচ্ছে যে 1950-তে কী হচ্ছে না, এনএসএসও তৈরি হচ্ছে, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, ঠিক আছে, এনএসএসও তৈরি হলো। আচ্ছা, 1952-তে কী হলো, আমরা অ্যাডপ্ট করলাম কি, মানে ইন্ডিয়া অ্যাডপ্টেড কি, ন্যাশনাল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম, ওকে, 1952-তে। 1953 কী এলো, এস্টেট ডিউটি চালু করা হলো,
ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানিও যে এই এস্টেট ডিউটিটা এখনও আমাদের অ্যাক্টিভ আছে কি নেই, ঠিক আছে। আর এটা এই এস্টেট ডিউটিটা অ্যাকচুয়ালি কী সেটা একটু তোমরা গুগল করে নিও বা কমেন্ট করে জানিও, তোমাদেরই লাভ হবে, ঠিক আছে। 3 হলো এস্টেট ডিউটি এলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে এলো 1955 কী তৈরি হলো? 1955 যেটা তৈরি হলো সেটা হচ্ছে যে ভিলেজ অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কমিটি, ঠিক আছে। এই কমিটিটাকে কী নামে পরিচিত? এই কমিটিটা কার্ভে কমিটি নামেও পরিচিত। ওকে, মনে রাখবে কার্ভে কমিটিটা কার্ভে কমিটি নামেও পরিচিত। এরপরে হচ্ছে আরেকটা কী এলো 1955 ওয়েস্ট বেঙ্গলে কী হলো দেখো, ড্রাফট করা হলো, ঠিক আছে, মানে খসড়া তৈরি করা হলো, drafted the West Bengal Land Reform Bill 1955 ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে তোমার ভূমি সংস্করণ বিল যেটা, সেটার হচ্ছে খসড়া তৈরি হলো, ঠিক আছে। এরপরে হচ্ছে কি 1956 এলো। 1956 কী হলো না, এলো ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট এলো, ঠিক আছে। কোনো জিনিস অ্যাক্ট মানে কিন্তু ঠিক আছে, কোনো তৈরি হওয়ার আগে অবধি সেটা হচ্ছে বিল হিসেবে পেশ হয়, ঠিক আছে। যখন পার্লামেন্টে পেশ হয় তখন সেটা বিল হিসেবে পেশ হয়, পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভাল পাওয়ার পরে যখন হচ্ছে তোমার আমি এটা হচ্ছে তোমার সেন্ট্রালের রেসপেক্টে বলছি, তো সেন্ট্রালের রেসপেক্টে যখন কোনো হচ্ছে তোমার পার্লামেন্টে ইস্যু করা হয় কোনো ড্রাফট ভার্সন অফ কোনো অ্যাক্টের, তো সেটাকে বলা হয় বিল, ঠিক আছে। পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভাল পাওয়ার পর যখন সেটা রাষ্ট্রপতি দ্বারা হচ্ছে সাইন হয় তখন হচ্ছে সেই বিলটা, তখন সেটা অ্যাজ এ অ্যাক্ট, মানে একটা অ্যাক্ট বা একটা লতে পরিণত হয় তখন, ঠিক আছে। যদি এবার আমরা এর ক্ষেত্রে দেখি স্টেটের রেসপেক্টে, মানে রাজ্য স্পেসিফিকে যদি দেখি, তখন কী হয় না, তখন বিধানসভায় সেটা পাস হতে হবে, পাস হওয়ার পর গভর্নর যদি অ্যাসেন্ট দেয়, ঠিক আছে, মানে সই করে সেই বিলটাতে, তখন সেই বিলটা বিধানসভা সেই বিলটা কী হবে না, আমার রাজ্যের একটা স্টেট অ্যাক্টে পরিণত হবে, ঠিক আছে, বোঝা গেল। তো এটা গেল ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস একটা, ঠিক আছে। তো এটা মোটামুটি সাকসেসফুল বলতে পারো, যা টার্গেট ছিল তার থেকে মোটামুটি আমরা কিছুটা পোর্শন মানে ভালোই অ্যাচিভ করেছিলাম, ঠিক আছে। প্ল্যান ওয়াজ সাকসেসফুল। ওকে, চলো এরপরে নেক্সট আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে যে তোমার সেকেন্ড 5-year প্ল্যান, ঠিক আছে। এটা কবে থেকে কবে? আগেটা 1956 ছিল, 1956 থেকে 1961, ঠিক আছে। চলো দেখা যাক এবার এখানে কি হয়েছে। ফার্স্ট হচ্ছে এটা কি মডেল, সেকেন্ড 5-year প্ল্যান যেটা, সেটা হচ্ছে নেহেরু মোহনলানবিশ মডেল নামে পরিচিত, ঠিক আছে। সেকেন্ড 5-year প্ল্যানটা যেটা, সেটা নেহেরু মোহনলানবিশ মডেল নামে পরিচিত, ঠিক আছে। এই প্রশান্তচন্দ্র মোহনলানবিশ ইনি ছিলেন একজন স্ট্যাটিস্টিক্স, মানে কী বলবো, পরিসংখ্যানবিদ ছিলেন, ঠিক আছে। স্ট্যাটিস্টিয়ান না কি বলে, তোমরা একটা চেক করে নিও। তো ওটা বেসিক্যালি বাংলায় যেটা বলে পরিসংখ্যানবিদ ছিলেন। তো এনার বার্থডেটা 29 জুন, ঠিক আছে। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল ডে হিসেবে অবজার্ভ করা হয়, ঠিক আছে। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে হবে, আই গেস। স্ট্যাটিস্টিক্স ডে, ন্যাশনাল জাতীয় পরিসংখ্যা দিবস পালন করা হয়, ঠিক আছে। জাতীয় পরিসংখ্যান দিবস 29 জুন, নেহেরু মোহনলানবিশ মডেল নামে পরিচিত। ওকে, আচ্ছা এরপরে আসবো, চলো এখানে আমাদের অবজেক্টিভটা কী ছিল। অবজেক্টিভ যেটা ছিল সেটা হচ্ছে যে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ওকে, র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ঠিক আছে।
ব্যাপক শিল্পায়ন, ঠিক আছে, র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ছিল, তার সাথে হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ হচ্ছে ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন। ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, ঠিক আছে। আর তার সাথে আরেকটা কী ছিল, আরেকটা এটাও ছিল যে হচ্ছে ন্যাশনাল ইনকামকে আমাদের ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে, যেটা বেসিক্যালি আমাদের ইকোনমিক গ্রোথকে সিগনিফাই করছিল। ঠিক আছে, বোঝা গেল। ফোকাস দেখি কিসের ওপর ফোকাস করলাম আমরা এটা অ্যাচিভ করার জন্য। ফার্স্ট যেটা করলাম সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট অন হেভি ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে, ইনভেস্টমেন্ট অফ হেভি ইন্ডাস্ট্রিজ কী কী একটাই থাকবে, ঠিক আছে। ফোকাস কী করলাম, মেন জিনিস দেখো র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এটা বাড়াতে হবে। এই দুটোর জন্য কী করলাম, ইনভেস্টমেন্ট অন হেভি ইন্ডাস্ট্রিজ। কী ইন্ডাস্ট্রিজ, সিমেন্ট ইন্ডাস্ট্রি হয়ে গেল, আয়রন হয়ে গেল, স্টিল ইন্ডাস্ট্রিজ হয়ে গেল, বুঝতে পারলে। এবার এখানে দেখো অবজেক্টিভ কেন এটা নিল, দেখো ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিংয়ে কী বলেছি, আমরা মোটামুটি সাকসেস ছিলাম, ঠিক আছে, সাকসেসফুল হয়েছি। ফার্স্টে আমাদের কী ছিল, কৃষি আমাদের ভিত্তি ছিল, বেস ছিল, তো সেইটার উপরে আমরা কাজ করেছি, সেখানে সাকসেস পেয়েছি। এবার তারপরে হচ্ছে যারা প্ল্যানিং কমিশনে ছিলেন তারা দেখলেন যে শুধু কৃষি দিয়ে হচ্ছে এখন তখনকার ওয়ার্ল্ডের কম্পিটিশনের সাথে নিজেদের ম্যাচ করানো যাবে না, ঠিক আছে। আর ইকোনমিক গ্রোথ যদি আরও করতে হয় তখন আমাদের ইন্ডাস্ট্রির দিকে ঝুঁকতে হবে, বোঝা গেল। তার মানে এইখানে দেখো পয়েন্টে দেখো, আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি প্রাইমারি সেক্টর সেকেন্ডারি সেক্টর, সেইটা লিঙ্ক হচ্ছে, ঠিক আছে। তার মানে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিংয়ে আমরা কী করেছি, এখানটা দেখো ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিংয়ে আমরা কী করেছি, এগ্রিকালচারের উপর জোর দিয়েছি, ঠিক আছে। মানে ফোকাস কিসের উপর দেওয়া হয়েছে, প্রাইমারি সেক্টর ডেভেলপমেন্টের ওপরে, বুঝতে পারলে কোথা থেকে কোথায় চ্যাপ্টারগুলো লিঙ্ক হচ্ছে। তার মানে প্রাইমারি সেক্টর হচ্ছে ইমপ্রুভমেন্টের জন্য জোর দেওয়া হয়েছিল, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এখানটায় কী হচ্ছে, এইখানটাতে যখন দেখছো দেখো এখানে হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপর হচ্ছে, ঠিক আছে। হেভি ইন্ডাস্ট্রিজ এগুলো কি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ, রাইট, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ, তাই তো। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ মানে কি সেকেন্ডারি সেক্টর, ঠিক আছে। তার মানে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিংয়ে প্রাইমারি সেক্টরের উপর জোর দেওয়া হয়েছিল, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিংয়ে সেকেন্ডারি সেক্টরের উপর জোর দেওয়া হলো, বোঝা গেল। আচ্ছা, এরপরে চলো ইম্পর্টেন্ট ফ্যাক্টস দেখে নিই। এইভাবে জিনিসপত্রগুলোকে লিঙ্ক করবে, ঠিক আছে। ফার্স্ট চ্যাপ্টারে কী পড়েছো সেটা যদি জাস্ট পড়েই রেখে দিলাম, মাথায় রেখে দিলাম, ওরকম করলে হবে না। আগে যখন চ্যাপ্টারগুলো পড়বে সেটার সাথে আগের চ্যাপ্টারে যেগুলো পড়েছো সেটা লিঙ্ক খোঁজার চেষ্টা করবে, বুঝতে পারলে। প্রতিটা সাবজেক্টের পড়ার একটা ওয়ে রয়েছে। ইকোনমি পড়ার ওয়ে আলাদা, যখন পলিটি শুরু করবো তখন দেখবে পলিটি পড়ারও ওয়ে আলাদা আছে, ঠিক আছে। আর এক একটা জিনিস মনে রাখবে, প্রতিটা সাবজেক্ট এখন যখন আমরা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট পড়বো তখন আগের সাবজেক্টে কী পড়েছি, মানে ওই সাবজেক্টের আগের চ্যাপ্টারে কী পড়েছি না পড়েছি সেগুলোকে চেষ্টা করবে যে পরে যে নেক্সট চ্যাপ্টার আছে সেগুলোর সাথে কোথাও আমরা লিঙ্ক করতে পারছি কিনা। যখন ওই লিঙ্ক করাটা তোমরা বুঝতে পেরে যাবে না তখন সাবজেক্টের উপর কমান্ড তৈরি হয়ে যাবে তোমাদের। এইভাবে করতে করতে যখন প্রতিটা সাবজেক্ট আমরা কভার করে নেব, পলিটি বলো, ইকোনমি বলো, হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, ঠিক আছে, ওখানে দেখবে পলিটির সাথে হিস্ট্রি যখন লিঙ্ক করতে শিখে যাবে তোমরা, ইকোনমির সাথে যখন জিওগ্রাফি লিঙ্ক করতে শিখবে, বুঝতে পারবে, তখন বুঝতে পারবে যে হচ্ছে যে অ্যাকচুয়াল, তখন বুঝতে পারবে যে গেমটা কি চলছে ভেতরে, ঠিক আছে। আর তখন যে কোনো কোয়েশ্চেন তোমাদের দিক না কেন অ্যান্সার করতে কোনো প্রবলেম হবে না, বুঝতে পারলে। তুমি সাবজেক্ট ফার্স্টে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যখন ইন্ডিভিজুয়াল সাবজেক্ট পড়ছো তখন সাবজেক্টের ভেতরে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোর ভেতরে কীভাবে ইন্টারলিঙ্ক করা যেতে পারে, সব জায়গায় যে হবে তেমন নয়, ফোর্সফুলিও করার দরকার নেই, কিন্তু যখন পড়তে পড়তে যে আমরা এক্ষুনি দেখলাম, ঠিক আছে, যে প্রাইমারি সেক্টর আগের চ্যাপ্টারে পড়েছি, সেকেন্ডারি সেক্টর পড়েছি, ঠিক আছে, শুধু জাস্ট পড়েছি আচ্ছা এটাকে প্রাইমারি সেক্টর বলে, সেকেন্ডারি সেক্টর বলে, কিন্তু তারপরে যখন আমরা 5 ইয়ার প্ল্যান পড়ছি, 5 ইয়ার প্ল্যান পড়তে গিয়ে ওখানে আমরা দেখতে পাচ্ছি না যে কোথায় আমাদের তাহলে প্রাইমারি সেক্টর পড়েছি, এটার অ্যাপ্লিকেশনটা কোথায় হচ্ছে। এই যে আমরা দেখলাম এগ্রিকালচার সেক্টরের উপর জোর দিচ্ছে, তার মানে কি আমরা যখন টেকনিক্যালি বলবো তখন কী বলবো, প্রাইমারি সেক্টরের উপর জোর দেওয়া হচ্ছে, বুঝতে পারলে, সেকেন্ডারি সেক্টরের উপর জোর দেওয়া হচ্ছে। তাহলে ফার্স্টে যেটা পড়েছি সেটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারছি জিনিসপত্রগুলোকে। তো এইভাবে জিনিসপত্রগুলো লিঙ্ক করতে থাকবে, আর যদি লিঙ্ক করতে থাকো তাহলে আজ যখন হচ্ছে আগের চ্যাপ্টারে যেটা পড়েছি সেটা ভুলেও যাবে না, সেটা মাথাতেই বসে থাকবে,
আচ্ছা তাহলে এই সেক্টর মানে এইটা, এটা মানে ওইটা, ঠিক আছে। ন্যাশনাল ইনকাম এখানে পড়ছি, তো যখন আমরা আবার ম্যাক্রো ইকোনমিক্স পড়বো ন্যাশনাল ইনকাম কি, তখন যখন দেখবে তখন বলবে ও আচ্ছা ন্যাশনাল ইনকাম মানে এইটা ছিল, আচ্ছা এইটার উপরে জোর দিয়ে করা হচ্ছে, বোঝা গেল। তো এইরকমভাবে পড়তে হবে, তাহলে দেখবে কোনো জিনিসকে মনে হবে না যে এরকম বোরিং জিনিস থাকলেও মনে হবে না যে এটা বোরিং জিনিস। বুঝে যদি পড়ো, সবসময় চেষ্টা করবে এইসব জিনিসে পড়ার সময় নিজেকে ওই সিচুয়েশানে ফেলে দাও, ঠিক আছে। সব জায়গাতে এটা করতে যাও না আবার, তাহলে ঘেঁটে যাবে। তো এইখানে যেমন দেখো ওই টাইম লাইনে নিজেকে নিয়ে চলে যাও, নিয়ে গিয়ে ওইখানের মানুষের কী রকম হতে পারে বা হতে পারে সেই অনুযায়ী বিশ্লেষণ করো, অ্যানালিসিস করো, দেখবে 50% ওখান থেকেই তুমি পেয়ে যাবে অ্যান্সার। ওকে, চলো কথা না বাড়িয়ে এখানের দিকে আসা যাক। আজকে মনে হয় না যে 5টা কমপ্লিট করতে পারবো বলে, আজকে 3টেই করবো। চলো 3rd 5 year প্ল্যান অবধি টার্গেট করছি, চলো করার। ইম্পর্টেন্ট ফ্যাক্টস কী কী রয়েছে? ইম্পর্টেন্ট ফ্যাক্টস ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে যে এস্টাবলিশমেন্ট অফ স্টিল প্ল্যান্টস, ঠিক আছে। কোথায় কোথায় স্টিল প্ল্যান্টস হলো? দুর্গাপুর, কার সহায়তায়? হেল্প অফ ইউকে, ঠিক আছে। তারপরে কার সাথে কোথায় হলো? ভিলাই, ভিলাইটা কোথায় জানিও তোমরা, ঠিক আছে। ভিলাইতে কার সহায়তা হলো? হেল্প অফ হচ্ছে আমাদের রাশিয়া, ঠিক আছে। তারপরে কোথায়? রাউরকেল্লা, রাউরকেল্লা কোথায় সেটাও তোমরা কমেন্ট করে জানিও বা নিজেরাও একটু সার্চ করো, ঠিক আছে। রাউরকেল্লাটা কোথায়? রাউরকেল্লাটা মানে যে স্টিল প্ল্যান্টটা হয়েছিল কার সহযোগিতা? জার্মানি, ঠিক আছে। বোঝা গেল? এস্টাবলিশমেন্ট অফ স্টিল প্ল্যান্ট হলো, আচ্ছা। তারপরে আর কি হলো ইম্পর্টেন্ট জিনিস? 1956-এ এলআইসি তৈরি হলো, এলআইসি, ঠিক আছে। এতদিন আমরা পড়েছি এলআইসি মানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, ঠিক আছে। কবে জিনিসটা এলো, কোন পার্সপেক্টিভে এলো, কোন প্রেক্ষাপটে এলো, ঠিক আছে। এবার বোঝা গেল, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন 1956-এ এলো, ঠিক আছে। আচ্ছা 1958-এ এলো গিফট ট্যাক্স। কমেন্ট করে জানিও এটা এখনও অ্যাক্টিভ আছে না নেই, ঠিক আছে। আচ্ছা তারপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে এই টাইমে হচ্ছে ইন্ডিয়া সাইন করলো কি? ইন্ডিয়া সাইন PL480 এগ্রিমেন্ট, PL480 এগ্রিমেন্ট উইথ USA, ঠিক আছে। এটা বেসিক্যালি হচ্ছে তোমার ফুড এডের জন্য, ঠিক আছে, খাবারের সহযোগিতার জন্য এগ্রিমেন্টটা করা হয়েছিল। ওকে, বোঝা গেল। আচ্ছা আরেকটা জিনিস যেটা আমি বলতেই ভুলে গেছি, ঠিক আছে, সেটা হচ্ছে আসবে 1956-এ এখানে ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন। সেকেন্ড 5 year প্ল্যানিংয়ে জোর দিচ্ছি আমরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের উপর, তো অবভিয়াসলি সেটা রিলেটেড একটা পলিসি আনতে হবে না বাজারে, তো সেই জন্য 1956-এ এলো ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন। তাহলে বোঝা গেল, এটা আশা করি তোমাদের কখনো ভুলবে না যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশনটা এসেছিল সেকেন্ড 5 year প্ল্যানিং, কারণ সেকেন্ডারি সেক্টরের উপর জোর দিচ্ছি, তো কোনো জিনিস বাজার মানে দুমদাম করে তো আর আনতে পারবো না, সেটার জন্য প্রপার প্ল্যানিং, প্রপার পলিসি, প্রপার অ্যাক্ট দরকার, রাইট, যাতে জিনিসটাকে পরবর্তীকালে ভালোভাবে গভর্ন করা যায়, চালনা করা যায়, ঠিক আছে, বা মনিটর সুপারভাইজ করা যায়। তো সেই জন্য আমাদের কী হলো 1956-এ ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন এলো, ঠিক আছে, 1956-এর। তারপরে এলো 1956-এ এলআইসি এস্টাবলিশড হলো, 1958-এ গিফট ট্যাক্স এলো, ইন্ডিয়া সই করলো হচ্ছে PL480 উইথ হচ্ছে তোমার US। এটা বেসিক্যালি ছিল ফুড এডের জন্য, ঠিক আছে, মানে আমাদের যাতে ফুড সিকিউরিটিটা বজায় থাকে, ঠিক আছে। ফুড এড অ্যান্ড এনশিওর হচ্ছে তুমি বলতে পারো ফুড সিকিউরিটিও বলতে পারো, ঠিক আছে। বুঝতে পারলাম, ঠিক আছে। তো এগুলো গেল আমার ইম্পর্টেন্ট জিনিসপত্র, যেগুলো হচ্ছে আমার সেকেন্ড 5 year প্ল্যানিংয়ে হচ্ছে তোমার ঘটেছিল, ঠিক আছে। এবার এইটাও তুমি যদি দেখো, এটা হচ্ছে বলতে পারো যে মোটামুটি সাকসেস ছিল। টার্গেট ছিল আমাদের 4.5, এটাতে আমাদের টার্গেটগুলো মনে রাখার দরকার নেই, ঠিক আছে। তো আমি জাস্ট তোমাদের জানার জন্য বলছি, টার্গেট ছিল 4.5% গ্রোথ, ওকে। আমরা অ্যাচিভ করেছিলাম কত?
4.27% গ্রোথ অ্যাচিভ করেছিলাম, ঠিক আছে। তো খুব একটা মানে যে সাকসেসফুল মানে ফেলিওর সেটাও বলতে পারি না, সাকসেসফুলি ওভারঅল বলতে পারো এটাকে, ঠিক আছে। বানানটা চেক করে নিও, সাকসেসফুল বানানটা, ঠিক আছে। সাকসেসফুল বানান লিখতে গিয়ে আমি আনসাকসেসফুল হয়ে গেলাম না। এবার ঠিক আছে, ওকে। এবার চলো আমরা যাব 3rd 5 year প্ল্যানিংয়ে, ঠিক আছে। এটাই আজকে লাস্ট করব। নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদের জন্য বোরিং লাগবে। আমি চেষ্টা করছি যাতে লেকচারগুলো বোরিং না হয়। তোমরা কমেন্ট করে জানিও যে বোর লাগছে কি লাগছে না, ইন্টারেস্ট পাচ্ছ কি না। ওকে, 1961 থেকে 1966, ঠিক আছে, 3rd 5 year প্ল্যানিং। তো এই প্ল্যানিংটাকে বলছে যেটা নামে, এটা হচ্ছে গডগিল যোজনা নামে পরিচিত, ঠিক আছে। শুভমন গিলের হচ্ছে তোমার দাদু গডগিল, ঠিক আছে। গডগিল যোজনা নামে পরিচিত কারণ গডগিল ওয়াজ দ্য চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন অ্যাট দ্যাট টাইম, ঠিক আছে। হয়ে গেল। আচ্ছা, এটাকে আর কি বলে? এটাকে বলা হয়, এটা হচ্ছে আরেকটা যেটা, সেটা হচ্ছে যে এই মডেলটা যেটা তৈরি করেছিল, মডেলটা বেসড অন হচ্ছে জন, ঠিক আছে, জন স্যান্ডি। এ কিন্তু আবার গডগিল বললে আমি যেরকম বললাম মনে রাখার জন্য যে হচ্ছে শুভমন গিলের হচ্ছে দাদুর দাদু গডগিল, সেরকম আবার জন স্যান্ডিকে তোমরা আবার স্যান্ডি সাহার দূর কি রিস্তেদার বলে ভেবে বসো না, ঠিক আছে। অ্যানসেস্টার বলে আবার ভেবে বসো না যেন। জন স্যান্ডি, ঠিক আছে, জন স্যান্ডি। আর হচ্ছে ডক্টর সুখময় চক্রবর্তী। চক্রবর্তী বানানটা দেখে নিও, ঠিক আছে। এত বড় বানান ভুল হতেই পারে, নাম মনে রাখলেই হবে, সুখময় চক্রবর্তী। কীরকম লেখে চক্রবর্তী, ঠিক আছে, বাংলাটাও ভুলে যাচ্ছি। জন স্যান্ডি, ওকে। এই মডেলটা এরা দুজনে মেনলি এর উপরে বেস করে তৈরি হয়েছিল, দুজনের সাজেশনের উপর বেস করে, ওকে। আচ্ছা, এটার অবজেক্টিভ কী ছিল? এটার অবজেক্টিভ যেটা ছিল সেটা ছিল হচ্ছে তোমার সেলফ রিলায়েন্স, মানে হচ্ছে আত্মনির্ভর, যেটা আমরা এখন বলছি, মোদি চাচা আমাদের বলছে, যেটা এখন PM মোদি, আত্মনির্ভর হও। সেই জিনিসটা ফার্স্ট কিন্তু আমরা দেখেছিলাম হচ্ছে 3rd 5 year প্ল্যানিংয়ে। সেলফ রিলায়েন্সের কথা বলেছিলাম, প্লাস সেলফ জেনারেটিং ইকোনমি, ওকে, ঠিক আছে। এটা হলো অবজেক্টিভ। আচ্ছা, আর এই দুটো ফোকাস কিসের উপর দেওয়া হয়েছিল? ফোকাস দেওয়া হয়েছিল ইন্ডাস্ট্রি আর হচ্ছে এগ্রিকালচার, দুটোর উপরেই, ঠিক আছে। এটা কি সাকসেসফুল হয়েছিল? না, এটা সাকসেসফুল হয়নি, নট সাকসেসফুল। কিন্তু যা যা এর টার্গেট করেছিল না এটাতে, এটা সাকসেসফুল হতো যদি না কি এটা সাকসেসফুল হতো যদি না এই ঘটনাগুলো ঘটতো, ঠিক আছে। সাকসেসফুল কেন হয়নি তার কারণ হচ্ছে ফার্স্ট যেটা ইন্দো চাইনিজ ওয়ার 1962, ইন্দো-পাক ওয়ার, ঠিক আছে, 1965। তারপরে এলো হচ্ছে তোমার সিভিয়ার ড্রাফট, মানে খরা, ঠিক আছে। এটা কবে এলো? এটা এলো 1965-66-এ। আচ্ছা, এখানেও কিন্তু হচ্ছে ইকোনমিক গ্রোথ, যেটা একটা জিনিস মনে রাখবে তোমরা এখানে, ঠিক আছে। ফার্স্ট
5 ইয়ার প্ল্যান যেটা ছিল, ঠিক আছে, ফার্স্ট 3 5 ইয়ার প্ল্যান যেটা ছিল না, এই ফার্স্ট 3 প্রথম 3টে 5 ইয়ার প্ল্যান, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, থার্ড 5 ইয়ার প্ল্যান, এখানে হচ্ছে ইকোনমিক গ্রোথ যেটা সেটা ডিটারমাইন করা হতো ন্যাশনাল ইনকামের থ্রু দিয়ে, ঠিক আছে। ফোর্থ, এটা কিন্তু ইম্পর্টেন্ট খুবই, এটা মনে রেখো সব, মনে ভালো করে। ফোর্থ 5 ইয়ার প্ল্যানিং যেটা ছিল, ফোর্থ 5 ইয়ার প্ল্যান যেটা ছিল সেটাতে কিন্তু ইকোনমিক গ্রোথটা ডিটারমাইন করা হতো এনডিপি দ্বারা, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, তো নেট ডোমেস্টিক প্রোডাক্ট ইকুয়াল টু বেসিক্যালি হচ্ছে জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তারপরে হচ্ছে ফিফথ অনওয়ার্ডস, মানে 5 নম্বর হচ্ছে তোমার 5 ইয়ার প্ল্যান থেকে, ইয়ার প্ল্যান অনওয়ার্ডস, ফিফথ 5 ইয়ার প্ল্যান অনওয়ার্ডস ইকোনমিক গ্রোথটা কী দিয়ে মেজার করছে? ইকোনমিক গ্রোথটা আমাদের সবার পরিচিত জিডিপি দিয়ে মেজার করা হচ্ছে, ঠিক আছে। ওকে, তো তোমরা এটা কমেন্ট করে জানিও ভারতের ইন্ডিয়ার কারেন্ট জিডিপি কত। আর যে কোনো এক্সাম যখন দিতে যাবে তখন ওই ফিনান্সিয়াল ইয়ারের, ঠিক আছে, ফিনান্সিয়াল ইয়ার মানে জানো তো তোমরা এপ্রিল টু মার্চ হয়, ঠিক আছে, ক্যালেন্ডার ইয়ার ফলো হয় জানুয়ারি টু ডিসেম্বর, আর ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে ফলো হয় এপ্রিল টু মার্চ, ঠিক আছে। তো যে বছর এক্সামে অ্যাপিয়ার করবে, তো সেই বছরের সবসময় একটা জিনিস মনে রাখো, যে বছর এক্সাম অ্যাপিয়ার করবে সেই বছরের ইন্ডিয়ার জিডিপি কত, মানে বেসিক্যালি যেটা মনে রাখতে বলছি সেটা হচ্ছে যে ইন্ডিয়াস প্রিভিয়াস ইয়ার হচ্ছে জিডিপি কত ছিল, কারেন্ট ইয়ার জিডিপি কত, আর হচ্ছে ফিউচার ইয়ার জিডিপি কত হবে। এটা তো প্রজেক্ট করা থাকে একটা, এই 3টে জিনিস যেন একদম মুখস্থ থাকে, ঠিক আছে, যেন মেমোরাইজ থাকে, মুখস্থ থাকে যেন ভালো করে, এই 3টে জিনিস মাথায় যেন ভালো করে থাকে। যে বছর পরীক্ষা দেবে সেই বছর কারেন্ট ইয়ার জিডিপি কত, তার আগের বছরের জিডিপি কত ছিল, আর নেক্সট ইয়ার জিডিপি কত হবে, সেটা যেন পুরো একদম ভালো করে মনে থাকে। ওকে, আচ্ছা, এবার আমরা কোথায় গেলাম? এখানে হচ্ছে পড়লাম আমরা হচ্ছে থার্ড 5 ইয়ার প্ল্যানিংয়ে হচ্ছে কেন সাকসেসফুল হয়নি, ঠিক আছে, বোঝা গেছে। তো এবারে চলো দেখে নিচ্ছি হচ্ছে কতগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টস দেখে নিই এবার এখানে থার্ড 5 ইয়ার প্ল্যানিংয়ের। ওকে, তো এইটার পরে এটা তো তোমাদের জাস্ট একটা ছিল, মাঝখানে জিনিস মনে মাথায় এলো, সেখানে ভাবলাম শেয়ার করা উচিত, সেই জন্য করলাম। তো নট সাকসেসফুলের পরে তোমরা যদি কেউ নোট বানাতে বানাও, তাহলে নোট সাকসেসফুলের পরে যে পয়েন্টটা তোমরা হাইলাইট করবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টস অফ হচ্ছে তোমার থার্ড 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে। তো কী কী ইম্পর্টেন্ট ফ্যাক্টস আছে দেখে নিই চলো। ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, 1963-তে কী হলো? ইউনিয়ন ট্রাস্ট অফ ইন্ডিয়া তৈরি হলো, ঠিক আছে। এইবার দেখো তোমরা, ইউনিয়ন ট্রাস্ট অফ ইন্ডিয়া তৈরি হলো, এটা আবার 2003 সালে ভেঙে গিয়ে তৈরি হলো কি অ্যাক্সিস ব্যাঙ্ক, ঠিক আছে। এবার বোঝা গেল অ্যাক্সিস ব্যাঙ্ক কোথা থেকে এসছে। আর তারপরে আরেকটা পার্ট ভেঙে কী হলো, ইউটিআই মিউচুয়াল ফান্ড। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কী হলো, 1964-এ কী তৈরি হলো? আইডিবিআই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করবে, কিন্তু ডেভেলপ করার জন্য যে লোনের দরকার সেটা কে দেবে, সেই জন্য এলো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বুঝা গেল, ঠিক আছে। আচ্ছা, 1964-এ আরেকটা জিনিস হয়েছিল, ঠিক আছে। 1964-এ আর কি হয়েছিল বলো? 1964-এ আর যে জিনিসপত্রগুলো হয়েছিল সেগুলোর মধ্যে আমরা যদি দেখি, না আপাতত সেরকম কিছু নেই, কারণ 1964-এ মনে রাখার জন্য তোমাদের, ঠিক আছে। এরপরে সোজা চলে আসবো 1965-এ, ঠিক আছে। 1965-এ কী হলো না, ফুড এফসিআই তৈরি হলো, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, অফ ইন্ডিয়া তৈরি হলো, ঠিক আছে। এটা তৈরি হলো 1965-এ। আচ্ছা,
1965 আর কি তৈরি হয়েছে বলো তুমি? 1965 আর তৈরি হলো হচ্ছে তোমার ন্যাশনাল, দেখো আমি এখানে কি বললাম, এগ্রিকালচার, দেখো কীভাবে মনে রাখতে হবে। ইন্ডাস্ট্রি আমরা কি দেখলাম, ফোকাস দিচ্ছে ইন্ডাস্ট্রি আর এগ্রিকালচার দুটোর উপরেই, ঠিক আছে? এই যে ইন্ডাস্ট্রি আর এগ্রিকালচার দুটো জিনিসের উপরেই ফোকাস করছে, সেই জন্য এখানে দেখো ইউনিয়ন ট্রাস্ট অফ ইন্ডিয়া তৈরি হয়েছে টাকা দেওয়ার জন্য, আইডিবিআই তৈরি হয়েছে তোমার একে প্রমোট করার জন্য, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের লোন ফোন দেওয়ার জন্য। 1965 কী দেখছি, কৃষিকার্যের যাতে হচ্ছে তোমার মানে প্রাইমারি সেক্টরের যাতে ডেভেলপমেন্ট হয়, সেই জন্য আমাদের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তৈরি হলো, এফসিআই। ওকে, তারপরে কি হচ্ছে, ন্যাশনাল ডেয়ারি, দুধ না খেলে হবে না ভালো ছেলে, ঠিক আছে? সেই জন্য ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড তৈরি হলো। ওকে, এটাকে কী বলছে, এনডিডিবি, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, 1965-তে। কোথায় তৈরি হলো? আনন্দ। আনন্দটা কোথায় তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? আনন্দটা কোথায়? ওকে, আচ্ছা আর কী কী ইম্পর্টেন্ট জিনিস তৈরি হয়েছে দেখা যাক, চলো দেখে নিই। আর ইম্পর্টেন্ট জিনিসের ভেতরে আমাদের যদি মনে রাখতে হয় তাহলে আপাতত যেটা মনে রাখবে সেটা হচ্ছে গিয়ে 1960 থেকে আমাদের 1964-এ আরেকটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে যে তোমার ইন্টেন্সিভ ক্যাটেল ডেভেলপমেন্ট প্রজেক্ট, ঠিক আছে? ইন্টেন্সিভ ক্যাটেল ডেভেলপমেন্ট প্রজেক্ট, আইসিডিপি, এটাও কিন্তু 1965-এ হয়েছিল, ঠিক আছে? এই যে তিনটে কালি দিয়ে করে দিলাম, লালে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, সবুজে গেল ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, আনন্দে তৈরি হয়েছিল, এটা তোমরা জানিও যে আনন্দটা কোথায়, ঠিক আছে? আচ্ছা, নীলে কি হচ্ছে না, ইন্টেন্সিভ ক্যাটেল ডেভেলপমেন্ট প্রজেক্ট, আইসিডিপি, মানে হচ্ছে গবাদি পশুর হচ্ছে তোমার অ্যানিম্যাল হাজব্যান্ডারির হচ্ছে তোমার, তুমি বলতে অ্যানিম্যাল হাজব্যান্ডারি বলতে সবাই চলে আসে, কিন্তু ক্যাটেল বলতে গবাদি পশুর হচ্ছে প্রতিপালনে কীভাবে মানে আরও ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে এটা করা হয়েছিল, ঠিক আছে? 1965-এ। আচ্ছা, এবার এখানে দেখো একটা জিনিস দেখো, এই 3rd 5 ইয়ার প্ল্যানিংয়ে আমরা এত কিছু নিয়েছি, ঠিক আছে? এত কিছু আমরা প্রজেক্ট নিয়ে এসেছি, যেটা ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে কিন্তু এতটা আসেনি। তো হিসেব মতো আমাদের 3rd 5 ইয়ার প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হওয়ার কথা ছিল যদি সব কিছু ঠিকঠাক আসতো। ঠিক আছে, কিন্তু এই আনপ্রেসিডেন্টেড অ্যাক্টিভিটিগুলোর জন্য যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সাকসেসফুল হয়নি। ইন্ডো চাইনিজ ওয়ার চলে এলো 1962-তে, ইন্ডো পাক ওয়ার চলে এলো 1965-এ, খরা চলে এলো 65-66-এ, ঠিক আছে? তো এইগুলোর জন্য আমাদের কী হয় না, 3rd 5 ইয়ার প্ল্যানটা ব্যাপকভাবে ফেলিওরে পরিণত হয়। ওকে, আচ্ছা, ইন্টেন্সিভ ডেভেলপমেন্ট প্রজেক্ট আইসিডিপি করলাম। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে সেন্ট্রাল উল অ্যান্ড শিপ, উল এবং ভেড়ার হচ্ছে একটা তোমার রিসার্চ ইনস্টিটিউট তৈরি হচ্ছিল। ও সরি, এটা আমি উল্টে দিয়েছি, সেন্ট্রাল, দাঁড়ান এক মিনিট, কালিটা চেঞ্জ করে নিই, সেন্ট্রাল শিপ অ্যান্ড উল রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল শিপ অ্যান্ড উল রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে? এটাও কিন্তু হচ্ছে তোমার 3rd 5 ইয়ার প্ল্যানিংয়ে তৈরি হয়েছিল। ওকে, বোঝা গেছে? ঠিক আছে, তো এইগুলো ছিল মেনলি ইম্পর্টেন্ট ইভেন্ট। আর একটা যেটা মেজর ইম্পর্টেন্ট ইভেন্ট ছিল সেটা হচ্ছে যে 1966-এ সেকেন্ড টাইমের জন্য কারেন্সি ডিভ্যালুয়েট করা হলো, মানে হচ্ছে টাকার মূল্য কমানো হলো, ঠিক আছে? কারেন্সি ডিভ্যালুয়েশন হলো, ঠিক আছে, সেকেন্ড টাইমের জন্য। ওকে, ফার্স্ট টাইম কবে হয়েছিল? 1949-এ সম্ভবত ফার্স্ট টাইম হচ্ছে তোমার কারেন্সি ডিভ্যালুয়েট করা হয়, ঠিক আছে? এই 1949 বলছি, কিন্তু তোমরা একবার ক্রস চেক করে কমেন্টে জানিও, ঠিক আছে? ফার্স্ট টাইম কারেন্সি ডিভ্যালুয়েট হলো। থার্ড টাইম যেটা হয়েছিল সেটা হচ্ছে 1991-এ।
থার্ড টাইম কারেন্সি ডিভ্যালুয়েট করা হলো, ঠিক আছে। কারেন্সি ডিভ্যালুয়েশনের পারপাসটা কি, পারপাস কেন করা হয়, ঠিক আছে, টু এনহ্যান্স or encourage এক্সপোর্ট, রপ্তানিকে আরও বাড়ানোর জন্য, ঠিক আছে। প্রশ্ন আসতে পারে কীভাবে, স্বাভাবিক, চলো দেখে নেওয়া যাক কীভাবে। কারেন্সি ডিভ্যালুয়েশন মানে আমি কি বললাম, যে টাকার ভ্যালু কমানো হচ্ছে, ঠিক আছে। তো টাকার ভ্যালু কমানো হচ্ছে মানে সাপোজ ধরো আগে ছিল, বিফোর আমি ধরছি, ঠিক আছে, বিফোর আগে ধরো আমি ধরলাম যে হচ্ছে ছিল $1, $1 মানে ছিল সাপোজ ধরো 50 টাকা, ঠিক আছে। এখন হচ্ছে এটা ছিল হচ্ছে বিফোর কারেন্সি ডিভ্যালুয়েশন, ওকে। আফটার কারেন্সি ডিভ্যালুয়েশন, আশা করি তোমরা এতদিনে আমার হাতের লেখার সাথে পরিচিত হয়ে গেছো, ঠিক আছে। যেটা বলছি সেটা শোনো, ঠিক আছে, তাহলে দেখবে হাতের লেখা অলরেডি বুঝতে পারবে তোমরা। আফটার কারেন্সি ডিভ্যালুয়েশন কী হচ্ছে, $1 ইকুয়াল টু কত হচ্ছে 100, ঠিক আছে। আগে কী ছিল, মানে টাকার ভ্যালু কমে যাচ্ছে না, দেখো টাকা উইক হয়ে যাচ্ছে। কারেন্সি ডিভ্যালুয়েশন মানে কি, আমি টাকাটাকে উইক করিয়ে দিচ্ছি, কমিয়ে দিচ্ছি। আগে দেখো আমার হচ্ছে 50 টাকা মানে হচ্ছে আমার $1 হতো, এখন কি 100 টাকা হলে তবে $1 হচ্ছে, তাই না। মানে আমার কি টাকাটা যদি স্ট্রং হতো ডলারের রেসপেক্টে, তাহলে আমি কম টাকায় $1 পেয়ে যেতাম, ঠিক আছে। যেমন এখানে 50 টাকায় আমার $1 হচ্ছে, কিন্তু এখন কি হচ্ছে, এখন আমার 100 টাকায় $1 হচ্ছে, রাইট, ওকে। তো এবার দেখো জিনিসটা কী হচ্ছে, নীল কালি মানে আগে, ঠিক আছে, ব্লু মিন্স বিফোর কারেন্সি ডিভ্যালুয়েশন, আর রেড যখন ইউজ করবো, হলো না কেন, রেড যখন ইউজ করবো তখন হচ্ছে আফটার কারেন্সি ডিভ্যালুয়েশন, বোঝা গেল। তো চলো এবার দেখো কী হচ্ছে, এক্সপোর্টটা দেখি কীভাবে হচ্ছে, ঠিক আছে। ইন্ডিয়া এক্সপোর্ট করছে, কি এক্সপোর্ট করছে হচ্ছে তোমার শস্য এক্সপোর্ট করছে, সাপোজ বলছে, ঠিক আছে। সরি আমার পেনটা পড়ে গিয়েছিল। ইন্ডিয়া কী করছে না, শস্য হচ্ছে রপ্তানি করছে, কাকে না, ইউএসকে ধরো শস্য রপ্তানি করছে, ওকে। তো এবার ইউএস কী করবে, একে টাকা দেবে, পে করবে একে, ঠিক আছে, একে পে করবে, ঠিক আছে। ইউএস কী করবে, ইউএস হচ্ছে তোমার একে পে করছে, ঠিক আছে। ইউএস হচ্ছে তোমার কী করছে, দেখো ইউএস কী করবে না, ইউএস হচ্ছে পে করবে, টাকা পে করতে হবে আগে। এবার দেখো টাকা যদি পে করতে হতো তাহলে এখানে কত ডলার ইউএসকে পে করতে হতো সেটা আমাদের দেখতে হবে, তাই তো। সাপোজ ধরো ইউএসকে পে করতে হলো $1, ঠিক আছে। তো এবার এখানে দেখে নিই চলো কীভাবে জিনিসটা হচ্ছে, $1 রেসপেক্টে পে করতে হচ্ছে, তার মানে ইন্ডিয়ান কারেন্সিটা এটা কত হচ্ছে, ইন্ডিয়ান কারেন্সিটা এটা হচ্ছে তোমার 50 টাকা হচ্ছে, সরি এটা আমার তো গ্রিনে ব্লুতে হওয়ার কথা, সরি, এখানে কী বললাম আমি, $1 পে করছে, ঠিক আছে। $1 মানে 50 টাকা পে করছে এখানে, ঠিক আছে। এবার দেখো জিনিসটা কী হচ্ছে, ইউএসের রেসপেক্টে আমি দেখছি যে ইন্ডিয়ার ক্ষেত্রে তাহলে হচ্ছে $1 রেসপেক্টে যদি আমি দেখি তাহলে কত হচ্ছে, 50 মানে কত, $1, তাহলে $1 রেসপেক্টে যদি দেখি তাহলে এটা কত হচ্ছে, 1/50, 0.02, তাই তো। সরি, $0.02,
এরকম রেসপেক্টে যদি দেখো তোমরা, দাঁড়াও তোমাদেরকে ইজি করে বোঝাচ্ছি আমি। সাপোজ ধরো ইন্ডিয়া হচ্ছে তোমার কি এক্সপোর্ট করছে, হচ্ছে শস্য আনাজ হচ্ছে এক্সপোর্ট করছে, রপ্তানি করছে ইউএসএতে, ঠিক আছে। তার জন্য ধরো ইউএসএ হচ্ছে তোমার কি ইন্ডিয়াকে পে করছে কত, পে করছে হচ্ছে তোমার ইন্ডিয়াকে দিতে হবে 1 টাকা, ঠিক আছে। এবার এই 1 টাকা মানে আগে কত, যখন হচ্ছে $1 মানে আমার হচ্ছে 50 টাকার ভ্যালুয়েশন ছিল আগে, কারেন্সি ডিভ্যালুয়েশনের আগে। তার মানে আমাকে যদি এটা কপসের ভ্যালু যদি হচ্ছে 1 টাকার কপস হয়, তাহলে ইউএসকে কত পে করতে হচ্ছে, ইউএস তোমাকে পে করছে কত ডলারে, ও যখন পে করবে 1 টাকার রেসপেক্টে, তখন সেটা হচ্ছে $0.02, রাইট। কিন্তু এবার যখন ধরো আমি কারেন্সি ডিভ্যালুয়েট করে দিচ্ছি, তখন আমার কী হচ্ছে, সাপোজ ধরো 100 বলছি, ঠিক আছে। 100 টাকা সমান আমার $1 হচ্ছে, তার মানে আমার 1 টাকা সমান কত হচ্ছে, 1/100 হচ্ছে, মানে হচ্ছে $0.01, ঠিক আছে। দেখো এটা কমে গেল, ঠিক আছে, ডলারের রেসপেক্টে কমে যাচ্ছে, তাই না, কারেন্সি ডিভ্যালুয়েট হয়ে যাচ্ছে। সরি, এবার আমি কারেন্সি ডিভ্যালুয়েশনটা কি সেটা তো এখানে বুঝিয়েছি, এবার ফায়দাটা কী হচ্ছে সেটা দেখাচ্ছি। দেখো তো তার মানে কি, কারেন্সি ডিভ্যালুয়েশনের আগে ধরো এখানে ধরো 1 কেজি কপ যাচ্ছে, সাপোজ বলছে 1 কেজি মানে আনাজের দাম ছিল হচ্ছে ধরো ইউএসকে পে করতে হতো তোমার 1 টাকার রেসপেক্টে যদি পে করতে হতো, তাহলে পে করতে হতো $0.02, রাইট। কিন্তু এখন কী হচ্ছে, যখন কারেন্সি ডিভ্যালু হয়ে যাচ্ছে, তখন তাকে কি, তখন সেই 1 টাকাই ধরো আছে, ঠিক আছে, তখন 1 টাকার রেসপেক্টে তখন তাকে পে করতে হচ্ছে কত, $0.01। আগে $0.02 পে করতে হতো, এখন $0.01 পে করতে হচ্ছে। তার মানে কি, তার মানে আমার জিনিসটা অনেক চিপ হয়ে যাচ্ছে, সস্তা হয়ে যাচ্ছে ইউএসের কাছে, ঠিক আছে। তো এবার কেউ যদি ধরো আমি রপ্তানি করছি মানে কি, ইউএস আমদানি করছে, ইউএস ইম্পোর্ট করছে, রাইট। তো ইউএস যখন ইম্পোর্ট করছে, তখন দেখবে যে কোন জায়গাটা থেকে আমার যদি এখানে দেখছে আমার সস্তা ইম্পোর্ট হচ্ছে, তখন ও অবভিয়াসলি কী করবে, ধরো ইন্ডিয়া এখানে এরকম দিচ্ছে, ইন্ডিয়া ধরো চায়নাতে দিচ্ছে, ধরো চায়নাতে তখন ধরো ইউএসকে ধরো স্পেন্ড করতে হলে তখন তাকে $3, $0.03 হয়তো ধরো স্পেন্ড করতে হচ্ছে, ঠিক আছে। 1 কেজি যদি ধরো রাইস যদি এরা নেওয়ার সময়, ঠিক আছে, চায়নাকে পে করতে হচ্ছে ইউএসের $0.03। কিন্তু সেই ক্ষেত্রে কারেন্সি ডিভ্যালুয়েট করার ফলে যখন 1 টাকাকে $100 সমান করে, 100 টাকাকে $1 সমান 100 টাকা করে দিচ্ছে, ঠিক আছে, কারেন্সি ডিভ্যালু করে, তখন কী হচ্ছে না, তখন 1 কেজি আনাজের দাম ইন্ডিয়ার জন্য পে করতে হচ্ছে, যদি ইউএস ইন্ডিয়া থেকে কেনে তখন ইন্ডিয়াকে পে করতে হচ্ছে $0.01। সেক্ষেত্রে চায়নার ক্ষেত্রে হচ্ছে পে করতে হবে $0.03। তার মানে কি, ইন্ডিয়ান মার্কেটটা ইউএসের কাছে অনেকটা অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে মানে কি, তখন হচ্ছে ইন্ডিয়ার তরফ থেকে এক্সপোর্ট বাড়বে, আর ইউএস চাইবে ইন্ডিয়া থেকে জিনিস ইম্পোর্ট করতে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার ফায়দা, কারেন্সি রিভ্যালুয়েট করে হচ্ছে কীভাবে এক্সপোর্ট বাড়ানো যায়। ওকে, বোঝা গেছে আশা করি। তো চলো আজকের ভিডিও এখানেই কমপ্লিট করা যাক। নেক্সট ভিডিওতে আমরা তারপরে আমাদের বাকি রইলো যেটা, সেটা হচ্ছে 4th, 5th আর 6th, এই 3টে কভার করবো, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই আমি, এই যে আমাদের কি 3rd 5 year প্ল্যান, যেটা প্ল্যান, এটা কি ফেলড হয়েছিল, রাইট। ফেলড হওয়ার পর এটা 3rd 5 year প্ল্যান কত থেকে কত ছিল, 56 থেকে 61 থেকে 66 ছিল, ঠিক আছে। ফেল হওয়ার পরে কী হলো, 1966-এর পরে প্ল্যান হলিডে ঘোষণা করা হলো, ঠিক আছে। এটা মাথায় রাখো, প্ল্যান হলিডে ঘোষণা করা হলো। প্ল্যান হলিডে ঘোষণা করার পরে 3টে অ্যানুয়াল প্ল্যান এসেছিলো, ঠিক আছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা নয়, বার্ষিক পরিকল্পনা এসেছিল, ঠিক আছে। কবে 1966-67 এলো একটা, 1967-68 একটা এলো, আর 1968-69 একটা এলো, ঠিক আছে। 3টে অ্যানুয়াল প্ল্যান এলো। এই 3টে অ্যানুয়াল প্ল্যান হচ্ছে তোমার কী করেছিল না, হচ্ছে এই যে 3rd 5 year প্ল্যানিংয়ের যে শকটা ছিল সেটা অ্যাবজর্ব করেছিল। সাকসেসফুল টু অ্যাবজর্ভ of failure of 3rd 5 year প্ল্যান, ঠিক আছে। কীভাবে করেছিল, অ্যাবজর্ব করেছিল সবটাকে না। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে যে
হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিড ইউজ করে। হাই ইয়েল্ডিং, ইয়েল্ড মানে হচ্ছে উৎপাদন বা চাষাবাদ, ভ্যারাইটি, হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিড, ঠিক আছে, বাংলাটা দেখে নিও তোমরা একবার কি, হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিড ইউজ করে। তারপরে কি সয়েল কনজারভেশন করে, মৃত্তিকা সংরক্ষণ, তারপরে কি ব্যাপক ইউজ করা হয়েছিল সারের, এক্সটেন্সিভ ইউজ অফ অবভিয়াসলি কেমিক্যাল ফার্টিলাইজারই ছিল। শুরু তো করেছিলাম চাষের হচ্ছে জমিতে উর্বরতা বাড়ানোর জন্য কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে, কিন্তু সঠিক সময়ে আমরা সেই কেমিক্যালের ইউজটা বন্ধ করতে পারিনি, যার জন্য আজকে এই দুর্দশা আমাদের এখনও চলছে, ঠিক আছে। যে ইউজ অফ ফার্টিলাইজার, আরেকটা কী ছিল না, এক্সপ্লয়েটিং ইরিগেশন পোটেনশিয়াল, সেচের ক্ষমতা আমাদের কতটা রয়েছে বা না রয়েছে সেটাকে আমরা বিশেষভাবে হচ্ছে কি বলবো মানে এক্সপ্লোর করেছিলাম, ঠিক আছে। পোটেনশিয়াল, তো এই চারটে জিনিসের মাধ্যমে আমরা মেনলি হচ্ছে তোমার এই 3 বছরে আমাদের যে 3rd 5 year প্ল্যানিংয়ের যে শখটা ছিল সেটা অ্যাবজর্ব করতে পেরেছিলাম অনেকটাই, ঠিক আছে, বোঝা গেল। তো চলো আজকে এখানে আমি রাখছি, ভালো থেকো সকলে, গুড নাইট, টাটা, দেখা হবে পরবর্তী লেকচারে। আর যে কোয়েশ্চেনগুলো আমি করেছি লেকচারের মাঝে মাঝে সেগুলো তোমরা কমেন্ট করে জানিও।